এইটে পড়ি, আমি তখন এইটে পড়া অবস্থায় কিন্তু বাড়ি থেকে প্যান্ট পরা শিখি। মন্ডল ক্রিয়েশনের পক্ষ থেকে আমি সুব্রত মন্ডল সৃজন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আর আপনারা যাকে দেখছেন আমার পাশে, আপনাদের অনেকেরই পরিচিত মুখ, তবে আমার হাতে একটি বই দেখছেন আপনারা। এই বইটা হচ্ছে চর মাধবদিয়া ইতিহাস ঐতিহ্য। আজকে আমি এই বইটা সম্পর্কে তেমন কোনো কথা বলবো না বা আপনাদেরকে জানাবো না, তবে এই বইটা তৈরির পিছনে যে ব্যক্তির বা যে মানুষটির অবদান, সেই মানুষটি সম্পর্কে আজকে আমরা একটুখানি জানব। কারণ একটা মানুষ সম্পর্কে অনেক কিছু জানতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়, আর সেই সময়টা হয়তো আমরা সবাই দিতে পারি না। এই কারণে আমরা একটা মানুষ সম্পর্কে তেমন কিছু জানিও না। তো আমি আজকে চেষ্টা করব আপনাদেরকে একটি মানুষ সম্পর্কে, তার এই পর্যন্ত বেড়ে ওঠা সম্পর্কে কিছু কথা। কারণ আমরা গাছ লাগাতে অনেকেই জানি না, কিন্তু ফল খেতে সবাই পারি। ঠিক তারই ফলস্বরূপ হচ্ছে এই বইটা। শুধুমাত্র এই বইটা না, এই মানুষটির নাম আমি এখনও বলি নাই, যার নামটা হচ্ছে আব্দুর রাজ্জাক রাজা। এই ফরিদপুরেই জন্ম, ফরিদপুরেই বেড়ে ওঠা। তাকে আজকে আমরা আব্দুর রাজ্জাক রাজা নামে বললে সবাই চিনি, কিন্তু এই আব্দুর রাজ্জাক রাজা হয়ে ওঠার পিছনে তার যে শ্রমটা, তার যে সফলতার সিঁড়িগুলো পার করতে হয়েছে, সেইগুলো সম্পর্কে আজকে আমরা তার মুখ থেকেই শুনব। তো চলুন আমরা আব্দুর রাজ্জাক রাজার সাথে কথা বলি। কাকা কেমন আছেন? আছি ভালো, তুমি কেমন আছো? আছি, ভালো আছি আপনাদের দোয়ায়। যাক, তো ভালো। আমি আজকে আপনার সাথে সাক্ষাৎ করতে আসলাম গোপালগঞ্জ থেকে। ও আচ্ছা, ধন্যবাদ। তো অনেক দূর থেকে পরিশ্রম করে আসছো, এটা আচ্ছা, ভালো। এই সাথে আমি একটুখানি বলে রাখি, তো আপনারা যার সৌজন্যে ভিডিওটা দেখছেন, যে ভিডিওর পিছনে আছে, সে হচ্ছে এই আমাদের সাথে সাক্ষাৎ করবার জন্য সেই সুদূর সিলেট থেকে চলে এসেছে সোহেল মোল্লা। তো তাকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, তার বাড়ি কিন্তু সালথা। তো তার বাড়ি কিন্তু সালথায়, ফরিদপুরের সালথায়। তো এখন আমরা কাকা আপনার কাছে চলে যাবো। আচ্ছা, আমি যেতে চাচ্ছি একদম গোড়া থেকে শুরুটা করতে চাচ্ছি, কারণ আমার চিন্তা ভাবনা আছে আপনাকে নিয়ে আমি বেশ কয়েকটি ভিডিও বানাবো, এবং সেই ভিডিওগুলো পার্ট বাই পার্ট। তো তার আজকে প্রথম পর্বটা আমি শুরু করতে চাচ্ছি। আপনি আপনার জন্ম তারিখটা এবং সালটা দিয়ে যদি শুরু করেন। আমার জন্ম 13 জানুয়ারি 1967। 13ই জানুয়ারি 1967 সালে, অর্থাৎ চর মাধবদিয়া ইউনিয়নে বাড়ি আমার। আচ্ছা আচ্ছা, ফরিদপুরের চর মাধবদিয়া। হ্যাঁ, ফরিদপুর শহরের উত্তরে। আচ্ছা আচ্ছা। তো এই বাবার নাম শেখ জালাল, মায়ের নাম সালেহা, আমি 5 ভাইয়ের সবার বড়। এই আর কি। আচ্ছা, এই জানুয়ারি মাসেই একজন বিখ্যাত কবির জন্ম হয়েছিল, এবং তার জন্ম এই ফরিদপুরে। তিনি পল্লী কবি জসীমউদ্দিন। পল্লী কবি জসীমউদ্দিন স্যার, খুব ভালো লাগলো। এবার আমি আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে আপনার পড়ালেখাটা কত দূর কি করেছেন? পড়ালেখা ছোটোকালে বাড়ির বেশি আমরা উন্নত ফ্যামিলি না, মধ্যবিত্ত ফ্যামিলি, দরিদ্র থেকে উঠে আসাই বলা যাইতে পারে। সেই আর কি। আমি গ্রামের স্কুলের প্রাইমারি পড়াশোনা করছি, চরমাধব ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করছি। সেখান থেকে নঙ্গনন্দা কলেজে ইন্টারমিডিয়েট পাস করছি। পরে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম, সেখানে কিছুদিন পড়াশোনা করার পরে যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা হয়নি, রাজনৈতিক কলেজে বিএ পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু 7 বিষয় পরীক্ষা দেওয়ার পরে আর পরীক্ষা দেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা, সম্ভবত এটা আমরা আপনার একটা বইয়ের ভিতরে জানছি। হ্যাঁ, আমার বইয়ের ভিতরে লেখা আছে যে 7 বিষয় পরীক্ষা দেওয়া অসুস্থতার কারণে আপনি একটা পরীক্ষা দিতে পারেন নাই। আচ্ছা, তারপরেও আপনাকে অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি, যে অসুস্থতা হওয়ার পরেও পরীক্ষা দিতে না পারা সত্ত্বেও আপনি পড়তে পারেন নাই সম্পূর্ণটা, কিন্তু আপনি মানুষকে পড়াচ্ছেন এবং আজও আপনি নিয়মিত পড়ে যাচ্ছেন। এটা কিন্তু শুধু আপনার জন্য না, আমি মনে করি আমাদের বাংলা ভাষাভাষীদের জন্য একটা অনেক বড় একটা প্রাপ্তি। ঠিকই আছে যে আমি এখনও যে যতগুলো বই পড়ি, যতক্ষণ সময় রাত্রে বই পড়ি, আমার বাড়ির ছেলে মেয়েরা আছে, আমার মনে হয় এত সময় কে বই পড়ে না। আচ্ছা, তো এখন আমরা জানতে চাই যে আসলে আপনার ছোটোবেলার একদম যেটা বলা চলে প্রাইমারি, সোজা কথা ক্লাস 1-এ ভর্তি হওয়ার
আগের যদি কোনো একটা ঘটনা, আপনার মজার কোনো ঘটনা যদি থেকে থাকে, প্রাইমারি ক্লাস 1-এ ভর্তি হওয়ার আগের কোনো ঘটনা কি আপনার মনে পড়ে? প্রাইমারি ভর্তি হওয়ার আগে মোটে পড়ে আমার বাড়ির থেকে প্রায় আধা কিলোমিটারের একটু বেশি পথ থাকতো, কিন্তু কাদা মাখা পথ ছিল। সেই পথ থেকে পায়ে হেঁটে আর আমার গ্রামের যারা ছিল তাদের সাথে যেতাম। কিন্তু তখন তো আর মা, এখন ছেলেমেয়েদের মায়ের নিয়ে যায়, তখন তো মা বাবা স্কুলে যেত না। সেই সময় একদিন আমি ওদের সাথে যাওয়ার সময়, পিছিয়ে পিছিয়ে যাওয়ার সময় একদিন গর্তে পড়ে গেছিলাম। এইটা আমার স্মরণ আছে, গর্তে পড়েছিল। ওরা আমার ওই কাদা মাখা নিয়েই আমার স্কুলে ডেকেছিল, বলে যে ওরে এত ছোটো মানুষ কিনা কেন আনছিলেন। তখন এই কথাটাই আমার মনে আছে যে আমি একদিন পানিতে গর্ত পড়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা, খুব মজাদার সময় ছিল তখন। হ্যাঁ। এবার প্রাইমারি লেভেলে, মানে যখন আপনি ক্লাস 5 পর্যন্ত যখন আপনি পড়ালেখা করছেন, এর ভিতরে, এই সময়টার ভিতরে কোনো গুরুত্বপূর্ণ এবং মজাদার কোনো বিষয় কি মনে পড়ে? না, কোনো আমি ঘটনা? এবারে সংসারের বড় সন্তান হিসেবে সবার আদরের ছিলাম। আমার নানা বাড়ির ছেলে, আমার নানা বাড়ির মধ্যে আমার মা ছিল ছোট। এই ছোট মেয়ের হলো আমি বড়, আর আমার বাচ্চা ছাড়া 7 ভাইয়ের মধ্যে আমার বাবা ছিল বড়, আমি সেই বাড়ির সন্তান। অর্থাৎ দুই কুলেই আমার সম্মান ছিল, মানে আদর ছিল, ভালোবাসা ছিল। যার পরিপ্রেক্ষিতে আমি মার মুখে শুনেছি আমার নামটা রাখছে রাজা। কেন? আমি মাঝে মধ্যে দেখি, মা তুমি আমার নাম রাজা রাখলে কেন? আর তো হতে পারে। কয় না, তোমার ওই বাড়ির নানা বাড়ির ছোটো মেয়ের বড় ছেলে, প্রথম সন্তান, আর বাবার বাড়ির বড় ছেলের বড় সন্তান, দ্যাট মিনস তুমি রাজা সবার কাছে। এই হিসেবে আমার নামটা রাজা রাখা হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। সেই নামটাই দেখছি আমরা আপনার বইয়ের ভিতরে, হ্যাঁ, এবং সেটাই। সেটা ধরে রাখার চেষ্টা করছেন। হ্যাঁ। এবং আমরা সেই নামেই কিন্তু আসলে এখনো সবাই চিনি, জি। আপনার মায়ের কল্যাণেই। হ্যাঁ। এবার আমরা একটু যাব আপনার হাই স্কুল লেভেলে। আপনার আসলে এই হাই স্কুল লেভেল বলতে আমরা একটু চেষ্টা করব যে আপনি আমাদেরকে একটু জানাবেন যে এই লেখালেখিটা, আমরা জানি যে আপনি লেখালেখি করেন, আমি বলছি আপনি লেখালেখি করেন, শুধুমাত্র যে কবিতা লেখেন বিষয়টা এরকম না, আপনি বিভিন্ন ধরনের লেখাগুলো লেখেন এবং সাহিত্যের মোটামুটি বেশ কয়েকটা শাখায় আপনার কলমের পদচারণা আছে। জি। এবার আপনি মূলত কোন বিষয়টার উপরে বেশি গুরুত্ব দেন লেখালেখির ক্ষেত্রে, এবং সেটা কেন দেন? এখন আমি শেখপুর হয়ে গেছে, তারপর পিছনে থেকে আমি আসি। যখন 5 পাস করলাম, 5 পাস করা 75 5 পাস করি, 1975 5 পাস করে ক্লাস 6-এ চরমদের ইউনাইটেড উচ্চ বিদ্যালয় 6-এ ভর্তি হয়। তখন স্কুলটা অত উন্নত ছিল না, বেশ কিছু ছিল। আমি আপনাকে জানেন সেই সময় যে প্যান্ট পরার মতো তেমন ক্যাপাসিটি ছিল না। আমি যখন ক্লাস 8-এ পড়ি, আমি তখন 8-এ পড়া অবস্থায় কিন্তু বাড়িতে প্যান্ট পরা শিখি, অর্থাৎ প্যান্ট পরে স্কুলে আসি। তার আগ পর্যন্ত কিন্তু আমি লুঙ্গি পরে আর স্যান্ডেল পরে স্কুলে আসতাম। আচ্ছা। এটা একটা ব্যাপার ছিল। আর ম্যাট্রিক পাস করার পরে নবকান্দা কলেজ পড়ি, কিন্তু আমি জানেন যে আমার ছোটোবেলা থেকেই একটা দুর্দশকের মতো, অর্থাৎ চটপটে কথা বলা, চটপটে 2 লাইন বলা, এটা একটা অভ্যাস ছিল। যখন আমি হাই স্কুলে পড়ি তখন আমি ওই 4 লাইন 6 লাইন এই ধরনের কবিতা লিখতাম, বা ছড়া লিখতাম, বা গানও লিখতাম। তারপর আস্তে আস্তে গল্প, এইভাবে লেখা বেড়ে ওঠা। কখন কীভাবে বেড়ে উঠছে এইভাবে এর মধ্যে দিকে বেড়ে ওঠা। আমরা অনেক সময় অনেকের দেখি বা শুনে থাকি যে যারা লেখালেখি করে তারা মানে মনে রাখতে পারে না। সে একজনের অনেক লেখা আছে, কিন্তু হঠাৎ করে একটা লেখা বলতে বললে সেটা সে তার মুখস্থ থাকে না। এর কারণ স্বরূপ আপনি কি বলতে চান? এর কারণ সঙ্গে এই লেখকের ভিতরে যে ভাবনা সৃষ্টি হয়, সেই ভাবনা থেকে সবসময় ভাবতে থাকে, যার পরিপ্রেক্ষিতে। যেমন ধরুন আমি যে কত কবিতা বই বের করছি, আমি আমার নিজের লেখা কবিতা পড়তে পারবো না, আমারই মনে নেই, আমি এখনই করতে বলতে পারবো না। কিন্তু আপনার জসীমউদ্দীন কন, নজরুল কন, অন্যান্য কবিতা কন, সেগুলো হয়তো 2 লাইন 4 লাইন 5 লাইন 6 লাইন বলতে পারবো, যেগুলো পড়া আছে সেগুলো, ওটা আমার নিজের লেখায় নেই। অথচ আমরা বলেন দেখেন, তখন ওই কবিতার 2 লাইন উদাহরণ হয়ে গেছে, বা কবিতা বলতে, কিন্তু পুরো কবিতা পড়ার মতো এই নাই, মুখস্থ থাকে না। এটা কেন থাকে না জানি না। তবে আমি একটা বলতেছি, কবি শামসুর রহমান, যখন আমি নগরকান্দা কলেজের ছাত্র, শামসুর রহমান একদিন কবি নগরকান্দা আতিকুর রহমান বিশ্ববিদ্যালয়ে আসছিলেন। তখন কে এম উবাইদুর রহমান জীবিত ছিলেন, ওনার স্কুলে আসছিলেন। তখন তাকে বলা হয়েছিল যে আপনার লেখা একটা কবিতা পড়েন। তখন উনি সেই কবিতা পড়তে পারেন না, ওনার লেখার কোনো বইতে উনি কবিতা পড়তে পারছিলেন না। এটা আমার নিজের দেখা, এবং সেখানে আমি উপস্থিত ছিলাম সেই সময়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আমাদেরকে এই মন্ডল ক্রিয়েশনের সাথে সময় দেওয়ার জন্য। আশা করি ভালো থাকবেন এবং আমিও সবার প্রতি
শুভেচ্ছা রইল। আর আমরা আপনার পরবর্তীতে চেষ্টা করব আরও এইভাবে পর্ব আপনার সাথে সাক্ষাৎ করবার জন্য এবং বর্তমান সময় পর্যন্ত আপনার সাথে কথা বলবার জন্য। আমিও ধন্যবাদ। আমি ফরিদপুর লেখক পরিষদের সভাপতির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। পল্লী বিদ্যুৎ গবেষণা পরিষদের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ। আপনারা আসবেন, আরও আসবেন, দূর দূরান্তের লোক যেখানে এখানে আসবেন। আমি সবাইকে আমন্ত্রণ জানাই, পল্লী বিদ্যুৎ বাড়ির আঙ্গিনায় আসুন এবং জসীমউদ্দিনকে চিনুন, জানুন।